নমস্কার। আজ রাতের শেষ ভিডিওয়ে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। গত রাতে আমেরিকার ৪৭তম প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠান আগাগোড়া পর্যবেক্ষণ করার পরে আমার মনে সত্যি বলছি একটা প্রশ্ন জেগেছে। হয়তো প্রশ্নটা একটু চটুল, কিন্তু না বলে পারছি না। আমার মনের প্রশ্নটা হলো, এই যে ডোনাল্ড ট্রাম্প, তিনি পাগল না তৃণমূল? একজন মানুষ শপথ নিচ্ছেন পৃথিবীর সবচেয়ে মহাশক্তিধর দেশের তিনি সর্বময় কর্তা হচ্ছেন। তার পক্ষে আনন্দের দিন, অত্যন্ত গৌরবের দিন। বিশেষ করে যেভাবে তিনি এবার অন্তত প্রায় পুরো মার্কিন জনমতের সমর্থন নিয়ে, এমনকি কৃষ্ণাঙ্গ ল্যাটিনোদের সমর্থন নিয়েও তিনি দ্বিতীয়বারের জন্য প্রেসিডেন্ট হিসেবে বিজয়ী হলেন। গতকাল তার ভাষণ শুনে মনে হলো যে সেটা ইতিমধ্যেই তার মস্তিষ্কে প্রবেশ করে গিয়েছে। দেখুন, এমনিতেই ডোনাল্ড ট্রাম্প ইংরেজিতে যাকে বলেন সম্পূর্ণ আনপ্রেডিক্টেবল। তিনি কখন কি বলবেন, কখন কি করবেন, কি উদ্দেশ্যে করবেন, কার উদ্দেশ্যে করবেন, এগুলো দেবানা জানান্তি কুত মনুষ্য। কিন্তু গতকালের তার ইনগরেশনের স্পিচের ৬টি শব্দকেই আমি বেছে নিলাম, যেটা আমার মনে হলো হচ্ছে the pivot around which his 29-minute speech moved around. সেটা কি? Nothing will stand in our way. অর্থাৎ আমরা যা চাইব তাই করব, কারুর ক্ষমতা নেই, কেউ পৃথিবীতে জন্মায়নি যে আমাদের এই পথে কোন রকম অন্তরায় সৃষ্টি করে। দেখুন, তার ভাষণ থেকে কি কি ইম্পর্টেন্ট পয়েন্ট উঠে এলো, আমি নিজের মুখে সে কথা বলবো না বলে ঠিক করেছি। সেই জন্য আজকের এই এপিসোডের শেষে আমি আপনাদের একটা প্রায় ৮ মিনিটের ভিডিও দেখাবো, যেখানে তার প্রথম দিনের ভাষণের যে ঘোষণা ডোনাল্ড ট্রাম্প করেছেন তার নির্যাসটুকু আপনারা শুনতে পাবেন। আমি প্রধানত আমার যে সামান্য বোধ বুদ্ধি, আমেরিকার নির্বাচন কভার করার অভিজ্ঞতা, ক্যাপিটল হিল ইত্যাদি দেখার অভিজ্ঞতা, তার পরিপ্রেক্ষিতে ব্যক্তিগত স্তরেই দু চারটে কথা বলছি। প্রথম কথা, যে কোনো প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠান সাধারণত ক্যাপিটল হিলের ওই যে প্রশস্ত সিঁড়ি, যেটা উঠে গেছে আব্রাহাম লিঙ্কনের সেই অবিস্মরণীয় ভাস্কর্যের দিকে, সেখানে হয়ে থাকে। কিন্তু গোটা আমেরিকা জুড়ে এখন শীতের যা তাণ্ডব শুরু হয়েছে, তাতে খোলা আকাশের নিচে এই অনুষ্ঠান করা সম্ভব হয়নি বলেই ভিতরে এটা করতে হয়েছে। তাতে প্রাক্তন প্রেসিডেন্টদের মধ্যে জর্জ বুশ হাজির ছিলেন, জো বাইডেন তো ছিলেনই, ব্যারাক ওবামা ছিলেন, কিন্তু মিশেল ওবামাকে কোথাও দেখা যায়। এবং ভারতবর্ষের গদি মিডিয়ার আধিক্যতা এমনই যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প আমন্ত্রণ পাঠাননি। ভারতবর্ষের হয়ে প্রতিনিধিত্ব করতে গিয়েছিলেন আমাদের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর, এবং তাকে প্রথম সারিতে একটা চেয়ার দেওয়া হয়েছিল বলে এখানকার মিডিয়া ধন্য ধন্য করছে। আর আমাদের প্রধানমন্ত্রীরও বলিহারি যাই, তিনি
বাকি রাষ্ট্রনেতারাও প্রত্যেকে ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন, কিন্তু তিনি তার স্বভাবসুলভ ভাবে জুড়ে দিয়েছেন মাই ডিয়ার ট্রাম্প, মাই ডিয়ার ফ্রেন্ড ট্রাম্প। এই একই কথা তিনি ব্যারাক ওবামা সম্বন্ধেও বলতেন। কিন্তু আপনি যাকে এত বন্ধু বলে মনে করেন, তিনি কি তার অভিষেক অনুষ্ঠানে আপনাকে একটা নিমন্ত্রণ পত্র পাঠাতে পারত না? তারপরে দেখলাম যে আমরা তো শুনি আমেরিকায় নাকি ভারতীয় বংশোদ্ভূতদের এখন বিরাট রবরবা, তাদের অনেকে ধনকুবের, অনেকে প্রশাসন এবং রাজনীতির বিভিন্ন জায়গায় সদর্পে ছড়ি ঘুরিয়ে যাচ্ছেন। কিন্তু গতকাল আমরা একজন র্যাবিকে দেখলাম, ইহুদিদের প্রতিনিধি, একজন চার্চের প্রতিনিধিকে দেখলাম, আরো একটি ধর্মের কাকে যেন এক্ষুনি মনে পড়ছে না দেখলাম, কিন্তু কোনো হিন্দুকে আমি ওই অভিষেক অনুষ্ঠানের ধারে কাছে প্রার্থনা মন্ত্র উচ্চারণ করতে শুনলাম না। সুতরাং ট্রাম্প এলে ভারতবর্ষের দারুণ সুবিধে হবে। এই খোলকর্তাল যারা অনেক দিন ধরে বাজিয়ে চলেছেন, ইফ মর্নিং শোজ দ্য ডে, তাহলে বলতেই হবে যে এখনো সেই ধরনের কোনো সিদ্ধান্তে আসার সময় কিন্তু আসেনি। ডোনাল্ড ট্রাম্প এমন একজন মার্কিন প্রেসিডেন্ট, তিনি অনেক বড় বড় কথা বলেন, কিন্তু যেটা সবচাইতে বিসদৃশ্য লাগলো সেটা হচ্ছে যেভাবে তিনি নিজের হামবড়াই করছেন, করুন, সেটা তার সিগনেচার, কিন্তু করতে গিয়ে তার পূর্ববর্তী প্রশাসনের বিবিধ কর্মকাণ্ডকে যে ভাষায় তিনি নস্যাৎ করলেন জো বাইডেন এবং তার স্ত্রীর উপস্থিতিতে, এটা ঠিক গণতান্ত্রিক শিষ্টাচারের মধ্যে পড়ে বলে আমি অন্তত ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। যেটা আমাকে সবচেয়ে অবাক করেছে সেটা হচ্ছে এর আগে 46 জন আমেরিকান প্রেসিডেন্ট শপথ নিয়েছেন ওই দেশটার জন্ম হবার পর থেকে 1776। তাদের মধ্যে জর্জ ওয়াশিংটন আছেন, জেফারসন আছেন, লিঙ্কন আছেন, আরো রুজভেল্ট আছেন। এদের কারুর কথা কিন্তু তিনি একবারের জন্য উচ্চারণ করলেন না। তার বদলে তিনি একমাত্র অনুসরণযোগ্য পূর্বসূরি হিসেবে তিনি কার নাম বললেন আমি লিখে দিতে পারি। এই নামটি শুনলে আপনাদের 10 জনের মধ্যে 9 জন হঠাৎ করে বুঝতেই পারবেন না ইনি কে। এর নাম হচ্ছে উইলিয়াম ম্যাকিনলে। এই ভদ্রলোক একদা হয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট এবং তিনি ছিলেন 25th প্রেসিডেন্ট। এবং ট্রাম্পের এই ম্যাকিনলেকে এত পছন্দ কেন জানেন? তার কারণ হচ্ছে তিনি স্প্যানিশ আমেরিকান যুদ্ধে সক্রিয়ভাবে আমেরিকাকে জড়িয়ে দিয়েছিলেন। ফিলিপিন্স, গুয়াম, পোর্টোরিকো এগুলো আমেরিকার দখলে নিয়ে এসেছিলেন এবং এই কাজ করতে গিয়ে পানামা ক্যানেল তৈরি করতে হয়েছিল, যে ক্যানেল নাকি গতকাল ট্রাম্প জানিয়েছেন তিনি পানামার কাছ থেকে ফেরত নিয়ে নেবেন, যেন এটা কোনো বন্ধুকে ধার দেওয়া কিছু টাকা
চাইলেই সেই টাকা ফেরত পাওয়া যায়। দেখুন, মেক্সিকোর বিরুদ্ধে, কানাডার বিরুদ্ধে তিনি যে শুল্ক অনেক বাড়িয়ে দেবেন, সেটা প্রত্যাশিতই ছিল। যেটা প্রত্যাশিত ছিল না সেটা হচ্ছে যে তিনি চীন সম্পর্কে একেবারে প্রায় সম্পূর্ণ নীরব থাকবেন। আজকে সকালবেলা বিবিধ সংবাদপত্র পড়ে যা বুঝলাম, সেটা হচ্ছে তিনি চীনের নাম উচ্চারণ করেননি, কেননা টিকটক যেহেতু আমেরিকায় নিষিদ্ধ হয়ে গেছে, অতএব ট্রাম্প চাইছেন এই টিকটকের পুরো মালিকানা কোনো একজন আমেরিকান ধনকুবেরের হাতে নিয়ে আসতে। এই প্রস্তাবে যদি চীন সম্মত হয় তাহলে তিনি হয়তো একটু সদয় হবেন, যদি না হয় তাহলে নির্দয়ভাবে শুল্ক চাপাবেন চীনের উপরে। যে কথাটা ডোনাল্ড ট্রাম্প সম্ভবত ভুলে গেছেন সেটা হচ্ছে আজকের পৃথিবীতে তিনি যদি কাউকে আঘাত করেন তাহলে তাঁরও সমানুপাতিক হারে আহত হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ তিনি যদি চীনা দ্রব্যের উপরে একটা প্রচুর শুল্ক আরোপ করে বসেন, তাতে চীনেদের রপ্তানির ক্ষতি যেমন হবে, তেমনি আমেরিকার কনজিউমাররাও কিন্তু ভুক্তভোগী হবে। আর এই ধরনের বলচাল আমরা অনেক প্রেসিডেন্টকে ভোটের আগে বা অব্যবহিত পরে বলতে শুনেছি। তারপরে দেখেছি যে ধনতন্ত্রের এই পীঠস্থানে আলটিমেটলি ওই কর্পোরেট আমেরিকা যা বলবে প্রেসিডেন্ট সেটা ডটেড লাইনে সই করতে বাধ্য হবে। একটা ছোট্ট উদাহরণ দিই ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। ক্লিন্টন যখন প্রথম প্রেসিডেন্ট হয়েছিলেন তখন সর্বত্র সব মিটিংয়ে তিনি বলে বেড়াতেন যে আমি যদি একবার প্রেসিডেন্ট হতে পারি তাহলে চায়নাকে এমএফএন স্ট্যাটাস দেব না। অর্থাৎ এমএফএন স্ট্যাটাস, মোস্ট ফেভার্ড নেশন স্ট্যাটাস, যেটা বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে দেওয়া হয়, বলে আমি সেটা উইথড্র করে নেব। বিরাট বিপ্লবী ছিলেন তিনি। হোয়াইট হাউসে ঢোকার পক্ষকালের মধ্যে দেখা গেল তার কাছে 749 জন আমেরিকান কোম্পানির মাথারা সম্মিলিতভাবে একটি চিঠি লিখে বলেছেন, ডিয়ার মিস্টার প্রেসিডেন্ট, প্লিজ ডু নট implement what you said. It will amount to committing harakiri. সুরসুর করে বিল ক্লিন্টন এমএফএন স্ট্যাটাসটা বজায় রাখলেন এবং তারপরে আর কেউ কিছু করেন। আজকের এই পৃথিবী যতটা আমেরিকার ততটাই প্রায় চীনের। এবং তাছাড়াও গোটা বিশ্ব জুড়ে এমন কয়েকটি অর্থনৈতিক শক্তির জন্ম হয়েছে যাদেরকে বাদ দিয়েও আবার আমেরিকা কিন্তু মাগা, মেক আমেরিকা গ্রেট এগেন হতে পারবে না। তবে আমার সবচেয়ে অবাক লেগেছে ডোনাল্ড ট্রাম্প তার ইনঅগারাল স্পিচে নয়, কিন্তু তার অব্যবহিত পরে হোয়াইট হাউসে নিজের চেয়ারে বসে সাংবাদিকদের সঙ্গে কথাবার্তা বলার সময় পুতিনকে এক হাত নিয়েছে। এটা সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল, কারণ আমরা সবাই জানতাম বা জানি যে পুতিনের সঙ্গে বিরাট বন্ধুত্ব আছে ট্রাম্পের। অতএব ট্রাম্প আর কিছু না করুন, তার সম্পর্কে চারটে ভালো কথা বলবেন। পুতিনও তাকে কনগ্রাচুলেট করেছেন, কিন্তু জবাব পেয়ে সেই
উষ্ণ অভ্যর্থনাকে ফিরিয়ে দেওয়ার বদলে তীব্র ভৎসনা শোনা গেছে ডোনাল্ড ট্রাম্পের মুখে। তিনি বলেছেন যে এই পুতিন একা রাশিয়াকে ধ্বংস করে দিচ্ছে, এবং কেন ধ্বংস করছে? তার ভাষায়, he cannot be thrilled, he is not doing so well. ইউক্রেন যুদ্ধের রেফারেন্সে তার বক্তব্য, রাশিয়া is bigger, they have more soldiers to lose, but that is no way to run a country. ডোনাল্ড ট্রাম্পের মুখ থেকে পুতিনের ইউক্রেন যুদ্ধের এই ব্যাখ্যা কখনো শোনা যাবে এ কথা তার আগে পর্যন্ত কেউ ভাবতে পারেনি। কিন্তু এ কথা তিনি বলে দেওয়ার পরে এরপর এই ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধে আমেরিকার ভূমিকাটা কি হবে সেটা একটা কৌতূহলের বিষয় হয়ে দাঁড়ালো। তো অবশ্যই আমি আর এই বক্তব্য প্রসারিত করছি না। এইসব ঘটনা ছবিতে দেখতে যতটা ভালো লাগে, কেননা এত বর্ণাঢ্য, মনে হয় যেন আরেকটা গ্রহের, সেখানেও আমাদের মতো দেখতে মানুষেরাই থাকে, কিন্তু কি তাদের আড়ম্বর, কি বৈভব, কি শৃঙ্খলা, সব মিলিয়ে যে দৃশ্যের অবতারণা এই ধরনের অনুষ্ঠানকে ঘিরে হয়, সেটা যতটা দেখে মজা লাগে, শুনে ততটা মজা লাগে না। সেজন্যই আমি নিজের বক্তব্য সংক্ষিপ্ত করে এবার আপনাদের একটা ভিডিও ক্লিপ দেখাচ্ছি, এবং তার মাধ্যমেই আজকে রাত্রির এপিসোড পর্বগুলো শেষ করছি। নমস্কার, শুভরাত্রি। The golden age of America begins right now. All illegal entry will immediately be halted, and we will begin the process. All of this will change starting today, and it will change very quickly. President Biden, Vice President Harris, and my fellow citizens, the golden age of America begins right now. From this day forward, our country will flourish and be respected again all over the world. We will be the envy of every nation, and we will not allow ourselves to be taken advantage of any longer. During every single day of the Trump administration, I will very simply put America first. First, I will declare a national emergency at our southern border. All illegal entry will immediately be halted, and we will begin the process of returning millions and millions of criminal aliens back to the places from which they came. We will reinstate my Remain in Mexico policy.
That is why today I will also declare a national energy emergency. We will drill, baby, drill. We are establishing the External Revenue Service to collect all tariffs, duties, and revenues. It will be massive amounts of money pouring into our treasury, coming from foreign sources. The American dream will soon be back and thriving like never before to restore competence and effectiveness to our federal government. My administration will establish the brand new Department of Government Efficiency. This week, I will also end the government policy of trying to socially engineer race and gender into every aspect of public and private life. We will forge a society that is colorblind and merit-based. As of today, it will henceforth be the official policy of the United States government that there are only two genders, male and female. Like in 2017, we will again build the strongest military the world has ever seen. We will measure our success not only by the battles we win, but also by the wars that we end, and perhaps most importantly, the wars we never get into. The vitality of history's greatest civilization. So as we liberate our nation, we will lead it to new heights of victory and success. We will not be deterred. Together we will end the chronic disease epidemic and keep our children safe, healthy, and disease-free. The United States will once again consider itself a growing nation, one that increases our wealth, expands our territory, builds our cities, raises our expectations, and carries our flag into new and beautiful horizons. And we will pursue our manifest destiny into the stars, launching American astronauts to plant the stars and stripes on the planet Mars. The entire world. A short time from now, we are going to be changing the name of the Gulf of Mexico to the Gulf of America, and we will restore the name of a great president, William McKinley, to Mount McKinley, where it should be and where it belongs. President McKinley made our country very rich through tariffs and through talent. He was a natural businessman and gave Teddy Roosevelt the money for many of the great things he did, including the Panama Canal,
which has foolishly been given to the country of Panama after the United States. The United States, I mean, think of this, spent more money than ever spent on a project before and lost 38,000 lives in the building of the Panama Canal. We have been treated very badly from this foolish gift that should have never been made, and Panama's promise to us has been broken. The purpose of our deal and the spirit of our treaty has been totally violated. American ships are being severely overcharged and not treated fairly in any way, shape, or form, and that includes the United States Navy. And above all, China is operating the Panama Canal, and we didn't give it to China, we gave it to Panama, and we're taking it back. Don't miss out.